এতক্ষণ হয়ে গেল, গভীর রাত হতে চলল। কখন আসবে অজয়? তাহলে কি আমার ভাবনাটাই ভুল ছিল? অজয় কি আর আসবে না? আমি বাড়ি ফিরে যাব, কিন্তু কোন মুখে আমি বাড়ি ফিরে যাব? কমলিকা বসে কান্না করতে থাকে। কিছুদিন আগের কথা। বাবা আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। আমি আর কিছুতেই আটকাতে পারছি না। কিছু তো একটা করো। আমার বাবা মা তো তোমার বাবা মার সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু ওনারা কখনোই রাজি হননি। আমার বাড়ি থেকে কোনো আপত্তি নেই কমলিকা। তাহলে একটা জিনিসই করা যায়, এবার তোমাকে পালাতে হবে। পালাতে হবে? তাছাড়া তো আর অন্য কোনো পথ নেই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। পালিয়ে যাব। কালকের মধ্যেই যা করার করতে হবে। কালকে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি চলে আসব। তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। তুমি কারো হতে পারো না কমলিকা। বাড়ি ফিরে যেতে আমি পারবো না। আমি এখানেই অপেক্ষা করব। কিন্তু রাত হয়ে আসছে। আমি কি একবার অজয়দের বাড়িতে যাব? কমলিকা এবার অজয়ের বাড়ি যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু পুকুর পাড়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায়। খুব বড় আর গভীর পুকুর ছিল। পরে হাবুডুবু খেতে থাকে কমলিকা। সাঁতার কেটে পুকুর পাড়ে উঠে আসার চেষ্টা করে কমলিকা। যাক বাবা, এসে তো বললাম, এবার কোন দিকে যেতে হবে সেটাই তো বুঝতে পারছি না। একটু এগিয়ে দেখি তো। কিন্তু সমস্যা তো একটাই, এত ভারী একটা ব্যাগ নিয়ে টানতে টানতে আমাকে যেতে হবে। সেই ছোটবেলায় এসেছিলাম পিসির বাড়িতে, বাড়িটা কোন দিকে বলে গেছি। এখন কি করি? সে রাস্তার পাড়ে দাঁড়িয়ে পড়ে। সেখান থেকে হঠাৎ করে দেখে সে পুকুর পাড়ে একটা মেয়ে। কৃষ্ণ মেয়েটাকে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি বলতে পারেন এখানে অশোক কুমারের বাড়িটা কোন দিকে? দেখে তো মনে হচ্ছে কোনো এক আত্মীয়ের বাড়িতে এসেছেন। আপনি যে আত্মীয়ের বাড়িতে এসেছেন, তার বাড়ির কোথায় সেটা আপনি জানেন না? খুব বোকা লোক তো আপনি। আপনি কি এখানে নতুন? আসলে অনেকদিন পরে এলাম তো। সেই ছোটবেলায় এসেছি পিসির বাড়িতে, পিসির মেয়ের বিয়ে। আপনি যদি একটু পথটা দেখিয়ে দিতেন খুব ভালো হতো। শহরের ছেলে বলে মনে হচ্ছে। সন্দেহ হয়ে গেছে। গ্রামের রাস্তাঘাট কিছুই চিনতে পারবেন না। খুব অলিগলি আর অন্ধকার হয়ে আসছে। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। চলুন আমার সাথে। তাহলে তো খুবই ভালো হয়, আপনাকে অগ্রিম ধন্যবাদ। কমলিকা কৃষ্ণকে পথ দেখিয়ে চলতে শুরু করে। রাত হয়ে গেছে। কমলিকা সাদা শাড়ি বাতাসে উড়ছে, চুলগুলো বাতাসে উড়ছে। হঠাৎ করে কিছুটা ঠান্ডা অনুভব করে কৃষ্ণ। তোর দেয়। আরে, গ্রামে এখানে সবসময় ঠান্ডা বাতাস বয়। শহরের থেকে গ্রামের আবহাওয়া অনেকটাই ঠান্ডা। বুঝলেন তো? বাপরে কি অন্ধকার!
কি নিস্তব্ধ এলাকা। এটা গ্রাম, আপনার শহর নয়। গ্রামের পরিবেশ এমনই হয়। আমি আর যাব না। ওই যে দেখুন, ওই যে বাড়িটা, আপনি এবার চলে যান। কৃষ্ণ বাড়িটার দিকে দুপা এগিয়ে পিছনে ঘুরে কমলিকাকে আবারও ধন্যবাদ দিতে যাবে, দেখে সেখানে কেউ নেই। কৃষ্ণ অবাক হয়ে বলে, এই তো এখানেই এখনই ছিল, কোথায় গেল? আরে শুনছেন, কোথায় গেলেন আপনি? অন্ধকারে আপনাকে দেখতেও পাচ্ছি না, আপনার নামটাও তো জানা হলো না। যা, কোথায় চলে গেল এই অল্প সময়ের মধ্যে? এমন সময় দূর থেকে কমলিকার কণ্ঠ ভেসে আসে। আমার নাম কমলিকা। আমি অপেক্ষা করব পুকুর পাড়েই। আমি অপেক্ষা করব পুকুর পাড়েই। অপেক্ষা করব, অপেক্ষা করব, অপেক্ষা করব। বড্ড অদ্ভুত লাগলো ব্যাপারটা। কালকে একবার বিকেলের দিকে রওনা দিয়ে দেখতে হবে যদি মেয়েটার দেখা পাওয়া যায়। মেয়েটা কি অসম্ভব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ওই মায়া ভরা দুই চোখ। কৃষ্ণ সেই মেয়েটার কথা ভাবতে ভাবতেই চোখের পাতা এক করে বসে। ভেবেছিলাম কমলিকা এখানেই থাকবে, কোথায় গেল? বলেছিল এখানেই থাকবে, কোথায় গেল? গ্রামটা একটু ঘুরে দেখলেই হয়। বসে বসে ভাবছিল এসব কথা, হঠাৎ একটা মহিলা কণ্ঠ শুনে সে চমকে ওঠে। আমি সব সময় কথা রাখি। কে? কে? চমকে উঠে প্রশ্ন করে কৃষ্ণ। ও, আপনি? কিন্তু একটু আগেও তো আপনি এখানে ছিলেন না। আমি এখনই এলাম, আপনি হঠাৎ এখানে? আপনার সাথে সেদিন আলাপ হয়নি ভালোভাবে। সেদিন আপনি আমার অনেক উপকার করেছিলেন, নয়তো ওই অন্ধকারে আমি তো পথ হারিয়ে ফেলতাম। আপনি কেন হারিয়ে যাবেন? আপনাকে তো হারিয়ে যেতে দেওয়া যায় না। আচ্ছা, আপনি কি করেন? আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি এখানে নয়। আমি অপেক্ষা করি। কমলিকা অদ্ভুতভাবে উত্তর দেয়। কমলিকার উত্তর শুনে কৃষ্ণ বলে, কার অপেক্ষা করছেন আপনি? প্রশ্নের উত্তরে কমলিকা কোনোই উত্তর দেয় না, সামনের দিকে তাকিয়ে থাকে। আকাশে সূর্য তখন ঝুপ করে অস্ত যায়। সঙ্গে সঙ্গে চারদিকে আরো অন্ধকার ঘিরে ধরে। কমলিকাকে কি সুন্দর দেখতে লাগছে। কৃষ্ণ তার দিকে তাকিয়ে এক ঘোরের মধ্যে পড়ে যায়। আপনি এভাবে কি দেখছেন? আপনি তো সামনের দিকে তাকিয়ে আছেন, আমি যে আপনার দিকে তাকিয়ে আছি আপনি বুঝলেন কি করে? মেয়েরা সব বুঝতে পারে, সব। কিন্তু তারপরেও কিন্তু
কি কমলিকা, তারপরে কি? আপনি এরকম অসমাপ্ত কথা বলেন কেন? আ, যখন থেকে আপনাকে দেখছি, আপনার কথাই ভাবছি, আমি আপনাকে সত্যি অনেক পছন্দ করে ফেলেছি। কি সুন্দর মায়ায় ভরা মুখ, চোখ দুটো যেন কাজল নয়না হরণী। হয়তো আপনার সাথে কাটানো ওইটুকু সময় আমার খুব ভালো লেগেছে। আপনাকে খুব পছন্দ হয়েছে কমলিকা। এবার কমলিকা খুবই রেগে যায়। হঠাৎ করে কমলিকার সুন্দর মায়াবী মুখ পাল্টে বিভৎস এক মুখে পরিণত হয়। কৃষ্ণ ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি কমলিকা। এখন আর আমাকে ভালো লাগছে না। আমার চোখ দুটো এখন আর মায়ায় ভরা নয়। আমাকে এবার ভয়ঙ্কর পিশাচিনী লাগছে, তাই না? না না, তুমি কমলিকা হতেই পারো না। কমলিকা কোথায়? আমি কমলিকা কে খুঁজছি। কমলিকা কোথায়? কমলিকা! হঠাৎ করে কমলিকা তার দিকে এগিয়ে আসে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হচ্ছেটা কি এসব? ভয় কাঁপতে কাঁপতে কৃষ্ণ এই কথাগুলো বলে, আর ভয় ওখানে মাথা ঘুরে পড়ে যায়। আমি এখানে একা কি করছি? আমার এখানে একা থাকা উচিত নয়। আমার সাথে যা ঘটলো এরপর এখানে আবার থাকা উচিত নয়। কিন্তু কমলিকা, কমলিকার সাথে কি হয়েছে যার জন্য কমলিকা এরকম হয়ে গেছে? আমাকে তা জানতেই হবে। আমাকে পুরো ব্যাপারটা ভালো করে জানতে হবে। কমলিকা, কমলিকা, কোথায় তুমি? আমি তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি কমলিকা। কি হয়েছে তোমার সাথে? তোমার আত্মা কেন প্রেত আত্মার রূপ নিয়েছে? কমলিকা, আমাকে সব খুলে বলো কমলিকা। আমি তোমাকে সত্যি সাহায্য করতে পারি। এমন সময় কৃষ্ণর সামনে আসে। কমলিকার সেই মায়া ভরা রূপ দেখে কৃষ্ণ নিজেকে আর ঠিক রাখতে পারে না। কি হয়েছে কমলিকা? তোমার কেমন করে এরকম হলো? তোমার ঘটনা আমি জানতে চাই কমলিকা। কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? আমার খুব ভালো লাগবে তোমাকে মুক্তি দিতে পারলে। তার নাম কি কমলিকা? আমি খোঁজ করে দেখব। তুমি আমাকে সবটাই বলো। আজ থেকে 5 বছর আগে আমার এখানে আমার প্রেমিকের সাথে দেখা করার কথা ছিল। আমি এসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু ও এসে পৌঁছায়নি। তারপরেও আমি ওর বাড়ি যাব বলে যখনই উঠে যেতে চাইলাম, আমি অসাবধানতা বশত পড়ে যাই এই পুকুর পাড়ে। আমি সাঁতার জানতাম না, তাই আমি ডুবে মারা যাই। তারপর থেকে আমি ওর জন্য অপেক্ষা করছি, এখনো অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু ও আসেনি। ও আসেনি। আর কেন আসেনি ও? ও বলেছিল আসবে, তাহলে কেন এলো না? ওর নাম অজয়। ওর বাড়ি রংপুরে। ওর বাবা একজন মস্ত বড় প্রমোটার, নাম বরুণ। আমি তোমাকে তার খোঁজ এনে দেব, সত্যি এনে দেব, কথা দিলাম। সকলে কথা দেয়, কিন্তু কেউ কথা রাখে না। আমি এসে গেছি কমলিকা, তুমি কোথায়?
তুমি এসেছো অজয়ের খোঁজ নিয়ে? কোথায় আমার অজয়? অজয়? কমলিকা, তোমার অজয় সেই দিন আসবে বলে বেরিয়েছিল। তার মা বাবা তোমাকে মেনেও নিয়েছিল। সেই আনন্দে সে খুব অসাবধানতাবশত গাড়ি চালাবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর ছেলেটা সেখানেই মারা যায়। তাই আর আসতে পারেনি। শান্ত হও কমলিকা, শান্ত হও। ধন্যবাদ অজয়, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এতদিন ধরে এখানেই বন্দি ছিলাম, কারণ আমি ওর জন্য অপেক্ষা করতে করতে মারা গিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পেরেছি ও কেন সেদিন আসতে পারিনি। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি এতদিন ভেবেছিলাম ও আমাকে ঠকিয়েছে, কিন্তু আজ আমি জানতে পারলাম আমাকে সত্যি ভালোবাসতো ও। আমি আসছি, আমি আসছি। কমলিকা, তোমাকে আমি এক দেখায় পছন্দ করে ফেলেছিলাম। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার রাতের সঙ্গী। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে কমলিকা? কি করে থাকবো কমলিকা? আমি কি তোমায় নিয়ে থাকবো? এভাবে ঠাকুরদার মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছি না। যেন মনে হচ্ছে পা থেকে মাটি সরে যাচ্ছে। ঠাকুরদার মৃত্যু এত তাড়াতাড়ি হবে কল্পনাও করতে পারিনি। কতদিন হলো ঠাকুরদাকে দেখি না, আর কখনো দেখতেও পাবো কিনা মনে অস্থির বেড়েই চলেছে। বুকের ভেতরটা ছটফট করছে, হাহাকার নেমে এসেছে। মা বাবা, ঠাকুমা, ঠাকুরদা সকলে একসাথে থাকলেও আমি পড়াশোনার জন্য শহরে থাকি। সকলের সাথে ফোন কলেই যোগাযোগ হতো, গ্রামে আর আসা হতো না, যাকে বলে একেবারেই শহরে সেটেলড। কিন্তু হঠাৎ করে যে এত বড় ধাক্কা খেতে হবে কল্পনাও করতে পারিনি। আজ দুপুর 12টা নাগাদ ফোন কলে মা জানালো ঠাকুরদার বেঁচে নেই। মায়ের মুখ থেকে এই মৃত্যু সংবাদ পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন থেকেই যেন বুকের ভেতরটা খালি খালি লাগছে। বারবার মনে হচ্ছিল আমি যেন আমার জীবন থেকে অতি মূল্যবান জীবন হারিয়েছি। ছোটবেলার সেই অযৌক্তিক দুর্ঘটনায় ওই যে বাড়ি ত্যাগ করেছি, আজকে 3 বছর পর বাড়িতে ফেরা, সেটিও আবার শোক নিয়ে। ছোটবেলার সেই অতি প্রিয় খেলার সাথীকে চিরজীবনের মতো হারিয়ে ফেলে তারপর এ বাড়ির মুখ দর্শন হলো। মনে হচ্ছে যেন এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়িতে যেন একদম দম বন্ধ লাগছে। মন চাইছে চোখের সামনে যা কিছু দেখি সব ভেঙে তছনছ করে দেই। ঠাকুরদাকে একটিবার দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ল, কিন্তু এ যেন আর সম্ভব হচ্ছে না। পাগলের মতো লাগলো, প্রায় অস্থির করতে লাগলো বুকের ভেতরটা। ঠাকুরদা ছাড়া এ বাড়িতে মনই টিকছে না। ভীষণ বিষণ্ণ আর খা খা লাগছে। বুকের ভেতরটায় চাপা কষ্টে যেন চোখের কোণে নোনা জল জমেছে। মনটা আর কিছুতেই মানতেই চাইছে না, যেন তাকে দেখতে না পেলে এই মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। তবে মায়ের মুখে শুনেছি পুরুষের চোখে নাকি জল মানায় না, তাই কষ্ট আর চোখের কোণে জল লুকিয়ে উঠে বসলাম। না না, আর বাড়িতে টেকা যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। যাই, বাড়ির বাইরে থেকে একটু শ্বাস নিয়ে আসি। বারবার মনে হচ্ছে সেই ছোট্টবেলার মতো এখন ছুটে চলে যাই ঠাকুরদার কাছে, কিন্তু এটি কল্পনা ছাড়া আর কিছুই নয়। বেশি কিছুক্ষণ আনমনে হেঁটে কোথায় যাচ্ছি খেয়ালই নেই। তবে বেশ অবাক হলাম 5 বছর আগে সেই পুরনো গ্রামটা দেখে। সেই একই রকম রয়ে গেছে, কিচ্ছুটি পরিবর্তন হয়নি।
হঠাৎ খেয়াল করলাম আমি আমার সেই অতি প্রিয় খেলার রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমি আর আমার ছোটবেলার বান্ধবী নীলা রোজ খেলা শেষ করে এই কবরখানাটির পাশের রাস্তায় লুকোচুরি খেলতাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও যেন এ লুকোচুরি আমাদের আর শেষ হতো না। তবে আজ হঠাৎ কি যেন এক কথায় মা বলে উঠল, নীলাকে পাওয়া যাচ্ছে না 3 বছর যাবৎ। কোথায় যে হারিয়ে গিয়েছে কে জানে। এ কথা শোনার পর থেকে আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল। তবে কি করব, আমি তো তাকে হারিয়ে ফেলেছি, আর খুঁজেই পাবো না। সে কোথায় কি করছে সেটি কেউ জানে না। আমার যেন মুহূর্তে ঠাকুরদার শোক কেটে নীলার শোক এসে আঁকড়ে ধরল। তার মধ্যে মৃদু হাওয়া, নিছক কালো অন্ধকার, নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ আমাকে গ্রাস করছিল। মুহূর্তে এমন পরিবেশে গা ছমছম করে ওঠে, শরীরে কাঁটা দিয়ে উঠছিল অনবরত। কেন জানি না মনে বড্ড ভয় লাগছে। ঠিক এই মুহূর্তে আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে বলে উঠল, রণ, এসেছিস? আমি হকচকিয়ে পিছনে ফিরে দেখলাম কেউ নেই। তবে এ তো মনের ভুল কিছুতেই নয়। এ কণ্ঠ আমার অতি চেনা। আগেও বহুবার এই কণ্ঠ আমি শুনেছি, কিন্তু কে সেই অচেনা কণ্ঠের মানুষ? কে কে আছো আশেপাশে? কি হলো, সাড়া দিচ্ছ না কেন? কে আছো বলো। আমি এক নিঃশ্বাসে ডেকেই চললাম, কিন্তু কারো সাড়া নেই। চারপাশটায় আবার চোখ ঘুরিয়ে নিতে উপলব্ধি করলাম ভীষণ কালো অন্ধকারে ছেয়ে আছে চারপাশটা। অনবরত যেন এ অন্ধকার বাড়ছে। আশেপাশে কেউ নেই। কেন জানি না মনের ভিতরটা একটা ভয়ের অনুভূতি হলো। মনটাও খচখচ করতে লাগলো। কিন্তু সেই অপরিচিত কণ্ঠস্বর কার? ঠিক এই মুহূর্তে সুমধুর হাসির আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি সাথে সাথে বুঝে গেলাম সে কে। বুঝতে আর বাকি রইল না। তাড়াতাড়ি করে সেকেন্ডের ভিতর আবারও ঘুরে সামনের দিকে হতেই দেখি আমার সামনে নীলা দাঁড়িয়ে। নীলা, তুই কোথা থেকে আসলি? আমার কথাগুলো যেন তার কান অব্দি পৌঁছলো না। সে চুপচাপ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। মনে হচ্ছে যেন বহুদিনের দেখার স্বাদ সে মিটিয়ে ফেলেছে এক মুহূর্তেই। নীলা, কথা বলছিস না যে? তোর এতদিনের সময় হলো গ্রামে আসার? না মানে তুই তো জানিসই। আচ্ছা যাকে সেসব কথা। তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? মা বললো তোকে খুঁজে পাওয়া যায় না নাকি? আমাকে কেউ খুঁজে পাবে না। কেন? সব বলবো তোকে, সব। একটু ধৈর্য ধর। এরপর নীলা আর কোনো কথা বলল না। আমিও চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি কোথায়? বাবা রণ, কি হয়েছিল তোর? তুই তো তোর বাড়িতেই। মায়ের এ কথা যেন আমাকে বেশ চমকিয়ে দিল। কারণ আমার স্পষ্ট মনে আছে গত রাতে আমার নীলার সাথে দেখা হয়েছিল। কিন্তু আমি তো কারখানার পাশের রাস্তায় নীলার সাথে কথা বলছিলাম। তারপর কি যে হলো কিচ্ছু মনে নেই। কি রে, কিছু একটা বল। গত রাতে তুই বাইরে কি করছিলি? আর মাটিতে ওইভাবে পড়েছিলি কেন? আমার মায়ের কথা যেমন মাথার উপর দিয়ে গেল, কিন্তু মাকে টের পেতে দিলাম না কি হয়েছিল। কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। বাদ দাও তো, আমারও মনে নেই কি করছিলাম ওইখানে। রাতে একটু বাইরে গিয়েছিলাম, তখন হয়তো ক্লান্ত শরীরে মাথা ঘুরছিল। তা বাবা, কিন্তু আজ ওই যে তোর ছোটবেলা যার সাথে ঝামেলা হয়েছিল, কৌশিক, তার মৃত লাশ পাওয়া গিয়েছে। তার গলায় ছুরির আঘাত। কে মেরেছে কেউ জানে না।
কি বলছো তুমি? হ্যাঁ রে। আচ্ছা, আমি একবার গিয়ে দেখে আসি। ঠিক আছে তাহলে, তবে খেয়ে যাস। মা উঠে চলে যেতে আমি বেরিয়ে পড়লাম। খাওয়ার আর সময় নেই, আগে একটিবার তাকে গিয়ে দেখে আসি, তারপর খাবো। এ কিভাবে সম্ভব? এমন নৃশংসভাবে কৌশিককে খেয়ে মেরেছে। বড্ড কষ্ট পেয়েছে ছেলেটি। আমি কৌশিককে দেখে সেখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি, আমার মাথা ঘুরালো। তাই সেখান থেকে তাড়াহুড়ো করে আমি চলে আসি। ভীষণ কষ্ট হচ্ছে আমার কৌশিককে দেখে। কারোর জন্য এমনভাবে মৃত্যু না হয় প্রার্থনা করছিলাম। তার সাথে আমার ছোটবেলার দ্বন্দ্ব থাকলেও মনটা বেশ খারাপ করছে, অস্থির লাগছে। একের পর এক শোক যেন আর মেনেই নিতে পারছি না। ভীষণ একা একা লাগছে, একটু যেন মনে শান্তি পাচ্ছি না। যাই, আজকেও কারখানার পাশে রাস্তাটিতে যাই, নিশ্চয়ই নীলা সেখানে থাকবে। তার থেকে অনেক কথা জানার আছে, সেটি যে আমাকে শুনতেই হবে। এ ভাবনার সাথে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজও সেই একই গা ছমছমে পরিবেশ, ভীষণ শান্ত পরিবেশ। তার মধ্যে আমি একা হেঁটে চলেছি। নীলা! আমার গলার স্বর শুনে সে আমার দিকে তাকালো, সাথে মুচকি হাসির রেখাও দেখা দিল, যেন মনে হচ্ছে সে আমার জন্যই অপেক্ষা করছিল। এসেছিস? আমি জানতাম তুই আসবি। তুই রোজ রাতে এখানে কি করিস? বলবো, তোকে সব বলবো। হ্যাঁ তো বল, কালকেও বলবি বলবি, আজও এখনো বলছিস না। আর জানিস, কৌশিককে না কেউ যেন হত্যা করেছে নৃশংসভাবে। বেশ করেছে। মানে? কিচ্ছু না। হঠাৎ জ্ঞান ফিরতে আমি লক্ষ্য করলাম আমি বিছানায় শুয়ে আছি। ঠিক সে মুহূর্তেই কানে মায়ের কণ্ঠ ভেসে আসলো। বাবা, তুই রোজ রাতে কোথায় যাস? গত রাতেও আমি দেখি বাড়ির সদর দরজা খোলা, তুই বাইরে পড়ে আছিস। তোর কি কিছু হয়েছে বাবা? তার মধ্যে আজও আবার সেই রোহিতকে কেউ খুন করেছে। মানে প্রতিদিন এভাবে খুন? পুলিশ কেস হয়নি? অত জানি না রে বাবা, তুই বাইরে কেন প্রতিদিন রাতে যাস? ওটা আগে বল দেখি। আরে মা, তেমন কিছু না। এ কথা বলে আমি এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে বসলাম। তারপর ভাবলাম আজও এমন কিছু দেখতে পাবো। তুমি বসো, আমি আসছি। কোথায় যাবি রে বাবা? কোথাও না, তুমি থাকো, আমি আসছি। প্রতিদিন সে একইভাবে কোন কি করছে এসব?
রোহিতের লাশ দেখার পর মনে মনে ঠিক করলাম এদেরকে কে মেরেছে তা বের করতেই হবে। প্রতিদিন এসব খুন আর মানা যাচ্ছে না। সাথে আরেকটি কাজ, নীলার হারিয়ে যাওয়ার ব্যাপারটাও জানতে হবে। তাকে কেউ কেন দেখতে পায় না, শুধু আমি কেন দেখতে পাই? এসব সব আমাকেই উদ্ঘাটন করতে হবে আজকের রাতের মধ্যেই। আজ এত দেরি করলে যে? ওসব বাদ, আগে বল তোকে সবাই কেন বলে তুই হারিয়ে গেছিস আর আমি কেন তোকে দেখতে পাই? হাসছিস যে? আজ তোকে এত উদ্গ্রীব দেখাচ্ছে কেন? তুই জানিস পরপর গ্রামে যে খুন হচ্ছে, রোহিত কৌশিককে কেউ খুন করেছে। হ্যাঁ জানি। কে করেছে? তুই। মানে কি বলছিস তুই? আমি কেন খুন করব? আমার আত্মা তোর ভেতর গিয়ে ওদের সবাইকে খুন করেছে, এইবার নরেনকেও খুন করবে। কেন? তুই তো জানিস আজ থেকে 3 বছর আগে তোর আর আমার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়েছে। তোকে আর আমাকে অপমান অপদস্থ করেছে। এরপর তো তোকে আর তোর বাবা মা আর গ্রামে রাখলো না। তুই শহরে চলে গেলি, আর এই গ্রামে আসলি না। আর এইদিকে আমার বাবা মার এত টাকা না থাকায় এই গ্রামেই আমি থেকে গেলাম। তার 1 বছর পর আমার বাবা অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আর আমি রোজ 3 বেলা বাবা মাকে গিয়ে হাসপাতালে খাবার দিয়ে আসতাম। মা বাবার কাছেই থাকতো আর আমি একা বাড়িতে। তবে সেদিন রাতে রান্না শেষ করে বাবাকে খাবার দিতে দেরি হয়ে যায়। তবে উপায় না পেয়ে সেই রাতেই হাসপাতালে গিয়ে বাবাকে খাবার দিয়ে বাবার সাথে কথা বলে হাসপাতাল থেকে বের হতেই দেখি কৌশিক, নরেন আর রোহিত দাঁড়িয়ে। আশেপাশে কেউ নেই। তারা 3 জনই মদ খেয়ে উন্মাদ হয়ে আছে। আমি বের হতেই তারা 3 জন আমাকে পেয়ে যা ইচ্ছে তাই করলো। আমি ভীষণ চিৎকার চেঁচামেচি করছিলাম, কিন্তু আশেপাশে কেউই ছিল না। তারা আমার সাথে অপকর্ম করে উন্মাদ হয়ে আমাকে মেরে মাটিতে পুঁতে ফেলে। তাদের এই অপকর্মের প্রতিশোধ নিতেই আমি ফিরে এসেছি। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম, তাই তোকেই সব কিছু বললাম। তুই কাউকে কিচ্ছুটি বলবি না কিন্তু। কিন্তু সবাই জানে তুই হারিয়ে গিয়েছিস। হ্যাঁ, এই খবর কেউ জানে না। জানি না আমার বাবা মা কোথায় আছে, কেমন আছে। আমি তাদের খোঁজ নিতে পারি না। শুধুমাত্র এই জায়গাটাতেই আসতাম তোর খোঁজে, আর আজ থেকে কোনোদিন আসবো না। এটাই আমাদের শেষ কথা। তুই কাউকে বলিস না এই কথা। আর হ্যাঁ, তোর কোনো দোষ নেই। ওদের আমি তোর শরীরের ভেতরে গিয়ে মেরেছি, তবে এই হত্যার কোনো প্রমাণ আমি রাখিনি। তুই ভয় করিস না, ভালো থাকিস। একথা বলেই নীলা হারিয়ে গেল। আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না, শুধু একা আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি।
আজ আবারও ঘুম ভাঙলো বিছানায়। তবে আমার কাছে সব খোলাসা, আর কিচ্ছু জানার নেই। আমি জানি আজ নরেন খুন হয়েছে, আর সেটি